Good morning, dear HSC examinee students. How are you? তোমাদের অলরেডি অ্যাসাইনমেন্টের কিছু নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তোমরা সবাই অলরেডি জেনে গিয়েছো। আজকে তোমাদের আমি একটি সলভ ক্লাস নিব। তোমাদের ফার্স্ট যে অ্যাসাইনমেন্ট, সে ফার্স্ট অ্যাসাইনমেন্টের কেমিস্ট্রির ফার্স্ট পেপার থেকে আমি একটি সলভ ক্লাস আজকে তোমাদের দিব। আশা করি ক্লাসটি তোমরা যদি সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের সবারই খুব উপকারে আসবে। তো এসো আমরা আজকের যে নির্দেশনাগুলো প্রথমে দেখে নিই। বোর্ডের যে নির্দেশনা, সেই বোর্ডের নির্দেশনাটা আমরা ফার্স্ট দেখব, তার পরবর্তীতে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাব। প্রথমত আমাদের অ্যাসাইনমেন্টটি খুব ভালো করে বুঝতে হবে যে কি অ্যাসাইনমেন্টে কি চেয়েছে, আর আমাদের কোন কাজগুলো কিভাবে করতে হবে সেগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আশা করি যে আমরা একটি খুব ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো নিচের দিকে লেখা রয়েছে বিশেষ দ্রষ্টব্যতে, যে একেবারে নিচের দিকে তুমি যদি ফলো করো তাহলে তুমি দেখতে পাবে যে নিচের দিকে রয়েছে যে যথাযথ বা পূর্ণাঙ্গ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে 100% মার্কস যথাযথ বা পূর্ণাঙ্গ যদি তুমি আনসার করতে পারো। তাহলে তুমি দেখো এখানে একটা ছক দেওয়া আছে, পারদর্শিতার মাত্রা বা নম্বর। তুমি যদি যথাযথ বা পূর্ণাঙ্গভাবে তুমি আনসার করতে পারো তাহলে 4 নম্বর। তারপরে এখানে নির্দেশনাগুলো দেওয়া আছে, তোমরা এগুলো পড়ার বিশেষ প্রয়োজন নেই, যেহেতু এগুলো হচ্ছে তুমি যদি সঠিকভাবে লেখো তাহলে তোমার 3 2 1 আর যাওয়া লাগবে না। 4 নম্বরের যে মার্কসগুলো, সেই মার্কসগুলো তুমি ক্যারি করতে পারবে। আমাদের যে বিষয়গুলো হচ্ছে দেখার দরকার, সেটা হচ্ছে নির্দেশক পর্যন্ত প্রথম থেকে। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন হচ্ছে অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 1, এবং অ্যাসাইনমেন্টের নামটা কি দেখো, অ্যাসাইনমেন্ট হচ্ছে পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। আমাদের পরমাণুর যে অ্যাসাইনমেন্টের নামটা হবে কি, পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন দেখো এই পরমাণুর মডেল ও ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়টি তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই টপিকসগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট। সেই ইম্পর্ট্যান্ট টপিকসগুলো থেকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে আসলে তোমাদের পড়ালেখার অগ্রগতিটা এগিয়ে নিতেই সরকারের এই পদক্ষেপ। অ্যাসাইনমেন্ট তোমরা সঠিকভাবে সুন্দরভাবে করে বোর্ডের যার যার প্রতিষ্ঠানে জমা দেবে, আমরা আবার সেগুলো বোর্ডে জমা দিব, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমেও কিন্তু ফলাফল আসতে পারে। সেটা যদিও পার্সেন্টেজ খুব কম, তারপরে অ্যাসাইনমেন্টটা আমাদের ভালো করে করতে হবে, যাতে আমরা বোর্ডের মূল্যায়নে যদি অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হয়, আর যদি আমরা অ্যাসাইনমেন্টের ভালো করে করি, তাহলে আমাদের রেজাল্টটাও কিন্তু ভালো আসবে আশা করি। তো দেখো এখানে প্রথমত আছে শিক্ষণফল বা বিষয়বস্তু কি। তো এখানে পরমাণু রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা করতে পারবে। তোমরা অলরেডি বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল ভালো করে পড়ে নিয়েছো। কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে। কোয়ান্টাম উপস্তরের শক্তি ক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে। আউবাহুন্ড আর পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এটা হচ্ছে শিক্ষণফল বা বিষয়বস্তু। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নির্দেশনা দেওয়া আছে কতগুলো। সংকেত ধাপ পরিধি, এখানে যে নির্দেশনাটা আছে সেটা কি, পরমাণুর মডেল বর্ণনা করা, কোয়ান্টাম সংখ্যাসমূহ বর্ণনা করা, কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, পরমাণুর শক্তি স্তরের উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করা, অর্থাৎ অরবিটালের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস নীতি ব্যাখ্যা করা। তাহলে আমরা নিশ্চয়ই এখানে বুঝে গিয়েছি নির্দেশনাগুলো কি দেওয়া আছে। আর সঠিকভাবে যদি নির্দেশনাগুলো দেখি আমরা, নির্দেশক বিশেষভাবে নির্দেশক দিয়ে দিয়েছে এরা, যে পরমাণুর যে বোরের মডেল, সেই মডেলটির সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা
অর্থাৎ এখানে বুঝতে হবে আমাকে যে পরমাণু মডেলটি ব্যাখ্যা করে তার সীমাবদ্ধতা আলোচনা করতে হবে। এরপরে যে কোয়ান্টাম সংখ্যাগুলো রয়েছে এন, এল, এম ও এস, কোয়ান্টাম সংখ্যাসমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা আমরা কিন্তু অলরেডি জানি। এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এস হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এনের মান 3 হলে উক্ত শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হিসাব, এটা ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো। আমার শিটে এটা আছে অলরেডি, তোমরা আমার হ্যান্ড নোট দেখেছো। আমার হ্যান্ড নোটগুলো ফার্স্ট ইয়ার তোমরা ভালো করে পড়েছো যারা, তারা এগুলো সবাই অ্যাসাইনমেন্টে খুব সুন্দর করে করতে পারবে। তারপর আমি ফাইনালি অ্যাসাইনমেন্ট আকার যেহেতু দিয়েছে, সুতরাং আমি আবার তোমাদের সুবিধার জন্য এই ক্লাসটি আবার দিচ্ছি। আউবাউ নীতি এবং হুন্ডের নীতি উল্লেখ করে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এখানে কিন্তু নির্দেশনাতে শিকন ফলে একটা বিষয় আছে, আউবাউ হুন্ড এবং পলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আসলে এই যে আউবাউ এবং হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে দেখা যায় যে পাউলের বর্জন নীতির মাধ্যমেও ইলেকট্রন বিন্যাসের কিছুটা প্রয়োগ চলে আসে। সুতরাং 3টা নীতিই আমাদের জানা দরকার। তবে এই আউবাউ এবং হুন্ডের নীতি ব্যাখ্যা করে এই আনসার করা যাবে, ফুল নম্বর পাওয়া যাবে। তো এসো আমরা এবার প্রশ্ন অ্যান্সারে চলে যাবো। আশা করি আমরা প্রশ্নগুলো সব বুঝে গিয়েছি অলরেডি। এখন আমরা প্রশ্ন অ্যান্সারে চলে যাব। যে আজকের যে আমাদের প্রশ্ন অ্যান্সারগুলো, আমরা প্রথমটাই চলে যাব যে পরমাণুর গঠন সম্পর্কে বোর মডেল আলোচনা করো। এখানে আমি আমার যে হ্যান্ড নোটে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, অনেক বছর আগে এটা করা, তো এই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের এটা দিয়েছিলাম। আশা করি সবার কাছেই এই হ্যান্ড নোটটা আছে। তোমরা সবাই ফার্স্ট ইয়ারে পড়াকালীন সময় এই হ্যান্ড নোটটা ফটোকপি করে নিয়েছিলে, সবার কাছেই আছে। আশা করি তোমরা সেগুলো বের করে সেখান থেকে তোমরা পড়ে নিজেরা এটা লিখতে পারবে, মুখস্থ করে নিজেরা এই অ্যাসাইনমেন্টটা করতে পারবে। তো আমরা শুরু থেকেই এভাবেই লিখব। যদি আমরা ভালো নম্বর পেতে চাই তাহলে আমার এই হ্যান্ড নোটটা যেভাবে আসলে এই পরমাণুর গঠন মডেল আলোচনা করা আছে এবং ত্রুটি সাফল্য যদিও আছে আমার শিটে, কিন্তু সাফল্য দরকার নেই, শুধু তোমরা মডেল এবং ত্রুটিটা তোমরা আলোচনা লিখবে। ডেনিশ পদার্থবিদ নিলস বোর 1913 খ্রিস্টাব্দে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর গঠন সম্পর্কে একটি ফলপ্রসূ মডেল প্রকাশ করেন। একেই বোর পরমাণু মডেল বলে। বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো প্রকাশ করেন। কী কী সিদ্ধান্ত প্রকাশ করেন? পরমাণুর কেন্দ্রস্থিত নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ বা অরবিট আছে, যেগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন সতত আবর্তিত হয়। তো ইলেকট্রন যখন একটি নির্দিষ্ট কক্ষপথে সচল থাকে তখন এটি কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রনের এই কক্ষপথকে শক্তি স্তর বলে। যখন কোনো ইলেকট্রন একটি নির্দিষ্ট পথে ঘুরতে থাকে তখন এর কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক হবে, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে mvr = nh/2π। এখানে m ইলেকট্রনের ভর, ভি কোন কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, কোনো কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এন হচ্ছে অখণ্ড সংখ্যা যার মান হলো 1 2 3 4 ইত্যাদি, যেগুলো হচ্ছে শক্তি স্তর নির্দেশ করে। ইলেকট্রন যখন লাফ দিয়ে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে তখনই তা শক্তি শোষণ বা বিকিরণ করে। যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি নির্গত হয় এবং এর ফলে উদ্ভূত বর্ণালী রেখাকে নিক্ষেপণ বর্ণালী রেখা বলে। অপরদিকে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গমন করলে শক্তি শোষিত হয়
এবং শোষণ বর্ণালী রেখার সৃষ্টি হয়। ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করে তখন এটি যে পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে তা উক্ত দুটি শক্তিস্তরের শক্তির পার্থক্যের সমান বা কোয়ান্টামের অখণ্ড গুণিতকের সমান। অর্থাৎ যদি নিম্ন শক্তিস্তর ইলেকট্রনের শক্তি U1 এবং উচ্চ শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি যদি E2 হয় এবং নিম্ন উচ্চ শক্তি স্তরে গমনের জন্য ইলেকট্রনের দ্বারা শোষিত শক্তির পরিমাণ তখন হবে কি, তখন হবে del E = E2 - E1, যা হচ্ছে NH নিউ। এখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হলো শক্তির কম্পাঙ্ক। এই যে মডেলটি তোমরা চিত্রটা এঁকে দিবে, এই চিত্রটা তোমাদের শিটে তোমরা বুঝতে পারবে যে এই যে ইগুলো দেখা যাচ্ছে যে সার্কেলগুলো, সেগুলো হচ্ছে অরবিট এবং এন এর মান 1 2 3 এই যে নিচে থেকে উপরের দিকে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ শোষণ বর্ণালী সৃষ্টি হয় কখন, যখন হচ্ছে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরের দিকে যায়, অর্থাৎ নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যখন যায় তখন শোষণ বর্ণালী সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি E1 হচ্ছে নিচের শক্তি স্তর ও E2 হচ্ছে উপরের শক্তি স্তর। এখানে নিচের থেকে উপরের শক্তি স্তর এখানে ইলেকট্রন যাচ্ছে, সুতরাং শোষণ বর্ণালীর সৃষ্টি হচ্ছে এখানে। আর এই মাঝের যে এই লাল চিহ্ন দিয়ে দেখানো সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে নির্দিষ্ট করে শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল, এই পুরোটাই লিখতে হবে। এখন আমরা লিখব সীমাবদ্ধতা। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, তোমরা যদি 4 নাম্বার সম্পূর্ণ পেতে চাও তাহলে তোমাকে কিন্তু মডেলের সাথে সীমাবদ্ধতা সম্পূর্ণটুকু লিখতে হবে, তাহলে তুমি 4-এ 4 পাবে। এবং আমি যেভাবে এখানে দিয়েছি ঠিক এভাবেই যদি তুমি লিখতে পারো তাহলে তুমি 4-এর মধ্যে 4 পাবে, এটা সম্পূর্ণ নম্বরটাই তুমি ক্যারি করতে পারবে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কেমন দেখো। বোর পরমাণু মডেল আধুনিক পরমাণু মডেল বলে স্বীকৃত হলেও একেবারে ত্রুটিমুক্ত নয়। বোর পরমাণু মডেলের ত্রুটিগুলো নিম্নে আলোচনা করা হলো। শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন, বোর পরমাণু মডেল বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে। অন্যান্য পরমাণুর বেলায় এই মডেল গ্রহণযোগ্য নয়। মৌলের পিরিয়ডিসিটি বা পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে এ মডেল হতে কোনরূপ ইঙ্গিত পাওয়া যায় না। শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন, বোর পরমাণু মডেল বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে। অন্যান্য পরমাণুর বেলায় এই মডেল গ্রহণযোগ্য নয়। মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে এ মডেল হতে কোনরূপ ইঙ্গিত পাওয়া যায় না। বর্ণালী রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায় না। বোর পরমাণু মডেল বর্ণালী রেখার বহুত্ব ব্যাখ্যা দিতে পারে না, অর্থাৎ একটা বর্ণালী রেখা অনেকগুলো রেখায় বিভক্ত থাকে, যাকে বলা হয় হচ্ছে বর্ণালী রেখার বহুত্ব, মানে অনেকগুলো রেখায় বিভক্ত, সেটা ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে না। আচ্ছা, বোরের পরমাণু মডেল আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না। আইনস্টাইনের যে আপেক্ষিকতার তত্ত্ব, সেই তত্ত্ব কিন্তু বোরের পরমাণু মডেল মেনে চলে না। জিম্যান প্রভাব বা ফলাফল, স্টার্ক ফলাফল, এ তত্ত্ব প্রয়োগ করে ব্যাখ্যা দেওয়া যায় না। বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন শুধুমাত্র কণিকা ধর্ম প্রদর্শন করে, কিন্তু ডি ব্রগলি প্রমাণ করেন যে ইলেকট্রনের কণিকা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান। পরমাণু মডেল আসলে যখন প্রকাশ করেন বিজ্ঞানীরা, তখন প্রথমত ডেমোক্রিটাস প্রথমত পরমাণু মডেল দিয়েছিলেন, তারপরে অ্যারিস্টটল দিয়েছেন, তারপরে জন ডাল্টনের পরমাণু মডেল আসে, পরবর্তীতে রাদারফোর্ড পরমাণু মডেল আবিষ্কার করেন, এই রাদারফোর্ডের পরবর্তীতে আসেন বোর। এভাবে আসলে পরমাণু মডেল বারবার বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, এবং পরবর্তীতে আপডেট যে তথ্যগুলো সেগুলো আমরা দেখতে পাই বের হয়ে আসে। তো বোর পরমাণু মডেল আধুনিক, সর্বাধিক আধুনিক, তারপরেও কিছু ত্রুটি বোর পরমাণু মডেলে রয়েই গেছে। এবং এখন যে পরমাণু মডেলগুলো আছে দেখা যাচ্ছে যে কালের বিবর্তনে এই পরমাণু মডেলেরও চেঞ্জ হয়ে
আরও আধুনিক হবে, সেগুলো আমরা পরবর্তীতে হয়তো দেখতে পারবো। তো এই হচ্ছে পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা বা ত্রুটি। এখন আমরা দেখব যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তাহলে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি, ইলেকট্রনের বিন্যাস প্রকরণ এবং নিজ অক্ষে চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশে ব্যবহৃত সংখ্যাসমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। চারটি কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস। এখন আমরা বর্ণনা দিব এই চারটি কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। আমাদের খ নাম্বার কোয়েশ্চেন এটা ছিল। বোর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার শক্তিস্তর আবর্তন করে। পরমাণুতে ইলেকট্রনসমূহের প্রধান শক্তিস্তরের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এটি অরবিট বা শক্তিস্তরের আকার প্রকাশ করে। মনে রাখবে, এটা হচ্ছে আকার প্রকাশ করে, একে এন দ্বারা প্রকাশ করা হয়। বোর পরমাণু মডেল অনুসারে আর ব্যাসার্ধ বিশিষ্ট এর বৃত্তাকার শক্তিস্তরে ভি গতিবেগে ঘূর্ণায়মান এম ভর বিশিষ্ট ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইজিক্যাল টু এন ইন্টু এইচ বাই 2π। এখানে এন এর মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এন ইজিক্যাল টু 1 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে শেল, 2 হলে এল শেল, 3 হলে হচ্ছে এম, আর 4 হলে এন শেল। এভাবে তোমরা দুইটা দিলেই চলবে। যে কোনো প্রধান শক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার সম্পূর্ণ ব্যাখ্যা। তো অ্যাসাইনমেন্টে পুরোটা লেখাই ভালো। যদি পরীক্ষায় আসে তাহলে দেখা যাচ্ছে যে আমি বলতাম যে এখান থেকে তুমি শর্টকাট করে লিখতে পারো, বাট অ্যাসাইনমেন্টের জন্য সম্পূর্ণটাই লিখতে হবে। অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তিস্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তিস্তর বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তিস্তরের যে উপস্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। কেএল দ্বারা প্রকাশ করা হয়। সামারফিল্ডের মতে উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এইচ ইন্টু 1 প্লাস এল ইন্টু এল ডিভাইডেড বাই 2π। এখানে এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। অর্থাৎ মনে রাখবা, এটা এল এর মানটা এন এর মানের উপর নির্ভরশীল এবং তা কেমন 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত। এল এর মান দ্বারা উপস্তরের আকৃতি নির্ধারিত হয়। তাহলে প্রথমটা ছিল আকার নির্ধারিত হয়, এটা হচ্ছে আকৃতি নির্ধারিত হয়। এল এর মান 0, 1, 2, 3 হলে উপস্তরকে কি SPDF দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা, অরবিটালকে কিন্তু ছোট হাতের অক্ষর, ইংরেজি ছোট হাতের অক্ষর SPDF দ্বারা চিহ্নিত করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর নির্ভর করে নিম্নোক্ত উপস্তরগুলো বা উপশক্তি স্তরগুলো পরমাণু থাকে। কি কি থাকে? এন ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু 0, তখন প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে এস এবং তা হচ্ছে 1s। যদি 2 হয় এন এর মান, এল এর মান হবে 0, 1, তখন দ্বিতীয় শক্তি স্তর হবে এবং তখন উপশক্তি স্তর হবে 2s, 2p। এন ইজ ইকুয়াল টু 3 হলে তৃতীয় শক্তি স্তর 0, 1, 2 হবে এল এর মান এবং তখন হচ্ছে অরবিটাল হচ্ছে 3s, 3p, 3d। এন ইজ ইকুয়াল টু 4 হলে 0, 1, 2, 3 চতুর্থ শক্তি স্তর, উপশক্তি স্তর হচ্ছে 4টি, 4s, 4p, 4d এবং 4f। মনে রাখবা, f হচ্ছে সর্বোচ্চ। যদিও জি এর আলোচনা হচ্ছে, জি উপশক্তি স্তরও আছে, কিন্তু বর্তমান আবিষ্কৃত যে পরমাণুগুলো রয়েছে 118টি, সেই 118টি পরমাণুর ইলেকট্রোবিন্যাস করতে এখন পর্যন্ত জি এর দরকার হয়নি। বাট পরবর্তীতে আরও যদি পরমাণু আবিষ্কৃত হয়, দেখা যাচ্ছে যে এইগুলো তো গবেষণা তো চলমান। এই পরমাণুগুলো আবিষ্কৃত হবে হয়তোবা, তখন হচ্ছে পর্যায় সারণীতে তার অবস্থানও কোথায় হবে সেগুলো নির্ধারিত আছে। হয়তো চেঞ্জ হবে পর্যায় সারণী, তখন জি এর যে জি অরবিটাল, সে জি অরবিটালও আসবে। তো সেগুলো আমাদের পরের কথা। এখন বর্তমানে এই অরবিটাল পর্যন্ত আমাদের সীমাবদ্ধ।
যে কোনো উপশক্তিস্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1, যেখানে এল এর মান হচ্ছে 0 1 2 3। তারপরে আমরা আসি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে মনে রাখবা, এটা চুম্বক ক্ষেত্রের যখন প্রভাব ঘটে তখন ইলেকট্রনের বিভিন্ন শক্তিস্তরে ত্রিমাত্রিক দিক স্থিতি অর্থাৎ 3 ডাইমেনশন ঘটে, তখন ওরিয়েন্টেশন ঘটে। পরমাণুর শক্তিস্তরে ত্রিমাত্রিক দিক স্থিতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলা হয়, একে এম দ্বারা প্রকাশ করা হয়। সমগ্র কৌণিক ভরবেগ mh/2π, এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল এবং তা -L হতে +L পর্যন্ত হতে পারে। মনে রাখবা, -L হতে অর্থাৎ -L 0 +L অর্থাৎ -1 যদি হয় 1, তাহলে হবে কি -1 0 1 এরকম হতে পারে। প্রতিটি এল এর মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান আছে। সূত্রটা মনে রাখবা, এম এর মানের জন্য 12+1 সংখ্যা, অর্থাৎ এল এর যতটি মান তার চাইতে এম এর মান হচ্ছে ডাবলের চাইতে একটা বেশি। বুঝতে পারছি আমরা? এ কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটাল বা শক্তি স্তরের দিক নির্দেশ করা হয়। আচ্ছা, তো এম এর মোট মান দ্বারা উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা বোঝায়। এখন অরবিটাল হচ্ছে এসপি ডিএফ এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। এস এর আবার দেখা যাচ্ছে যে একটি অরবিটাল আছে, পির আছে হচ্ছে 3টা। সেটা কি এম এর মানের উপর সেই 3টা যে অরবিটাল সেটা বোঝা যায় এম এর মানের উপর। হ্যাঁ, আবার ডি এর মান যে আছে 5টা, এফ এর মান আছে 7টা। এই 7টা মান, 5টা, 3টা মান, এগুলো আমরা অলরেডি কিন্তু জেনে গিয়েছি। আমি এগুলো বিস্তারিত আর আসবো না, যেহেতু এখানে অ্যাসাইনমেন্টের, তোমাদের জাস্ট আমি বলবো এগুলো করতে হবে। বাট এগুলো বোঝানো কিন্তু অনেক আগেই আমাদের বোঝা হয়ে গেছে ক্লাসে, আমরা খুব সুন্দরভাবে বুঝেছি, সবাই মুখস্থ করে ফেলেছি, সবাই এগুলো জানি। জাস্ট একটু আলোচনা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। নিজস্ব অক্ষে চারদিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। অথবা যে কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক নির্দেশ করে তাকে ঘূর্ণন কোয়ান্টাম। এখানে আসলে যে কোনো একটা লিখলেই হবে। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে এই সমীকরণ দিয়ে প্রকাশ করা হয়। দেখো mvr = h ইন্টু h√s ইন্টু s+1 ডিভাইডেড বাই হচ্ছে 2π। তারপরে এস এর মান প্রতিটি এম এর মানের জন্য হচ্ছে +12 এবং -12 এই দুইটা হয়। +12 দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন ঘড়িকাঁটা ঘূর্ণনের দিকে এবং -12 দিয়ে ইলেকট্রনের ঘূর্ণন ঘড়িকাঁটা ঘূর্ণনের বিপরীত দিক নির্দেশ করে। সুতরাং বিপরীতমুখী এর দুই ধরনের ঘূর্ণনের জন্য এস এর দুটি মান অলওয়েজ কি +12 এবং -12 প্রযোজ্য হয়। এটা মনে রাখবা তোমরা যে দুই ধরনের মান আছে। এখন আমরা এই হচ্ছে আমাদের আসলে কোয়ান্টাম সংখ্যাগুলো 4টা এবং 4টা কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যাগুলো। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখব আমাদের গ নাম্বারে আছে, অর্থাৎ 3 নাম্বার অ্যাসাইনমেন্টে আছে, জেনের মান যখন 3 তখন ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, অরবিটাল কতটি, ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি, সেটা হিসাব করে দেখাতে বলছে। তো আমি এই যে এই প্রশ্নটাই খুব সুন্দর করে আমার এখানে দেখো দেওয়া আছে আমার হ্যান্ড নোটে, তোমাদের কাছে অলরেডি আছে। পরমাণুর তৃতীয় শক্তি স্তরের বেলায় প্রধান কোয়ান্টাম সংখ্যা n=1 হয়, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হচ্ছে 0 1 2। তোমরা অলরেডি কোয়ান্টাম সংখ্যা পড়ে ফেলেছো, যারা দেখেছো যে কোয়ান্টাম সংখ্যা জানলে এটা মান বের করা একেবারে ইজি। তৃতীয় শক্তি স্তর হোক, চতুর্থ শক্তি স্তর হোক, পঞ্চম শক্তি স্তর হোক, যে শক্তি স্তরই বলুক না কেন, এটা মান বের করা একেবারে ইজি। আর বোর্ডে সাধারণত তৃতীয় শক্তি স্তরই দিয়ে থাকে। অ্যাসাইনমেন্টে তোমরা বুঝতে পারছো যে তৃতীয় শক্তি স্তরের বেলায় তোমরা যদি দেখো যে বোর্ডের কোয়েশ্চান যদি হয়, তাহলে দেখবে এই অ্যাসাইনমেন্টের কোয়েশ্চান থেকেই কিন্তু বোর্ডের কোয়েশ্চান তোমরা পেয়ে যাবে। অ্যাসাইনমেন্টের কোয়েশ্চান যেভাবে আছে, বোর্ডের কোয়েশ্চানগুলো কিন্তু এভাবে তোমরা পেয়ে যাবে, দেখতে পারবে। তো এল এর মান হচ্ছে 0 1 2 সম্ভব যখন তৃতীয় শক্তি স্তর, এন এর মান যখন 3 হয়, কারণ এল = 0 সহ n-1 হয়। আমরা অলরেডি দেখেছি, আমরা এখানে লিখেছি এল 0 সহ n-1 পর্যন্ত হয়। এটা আমরা পর্যন্ত দিলে আরও মনে হয় বেশি যুক্তিযুক্ত বা ভালো হয়। এক্ষেত্রে এল এর মোট মান হলো 3টি। কত কি 0 1 2 3টি। তাই তৃতীয় শক্তি স্তরে বিভিন্ন উপশক্তি স্তর বা অরবিটালও হলো 3টি। কি sp d 3s 3p 3d। আবার এম এর মান এল এর মানের উপর নির্ভরশীল। হ্যাঁ,
চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কীরকম দেখো, L ইকুয়াল টু যদি 0 হয় M ইকুয়াল টু কত হবে 0। 3s উপশক্তি স্তরে একটি অরবিটাল সম্ভব, ঠিক আছে, একটি 3s, অন্য কোনো অরবিটাল নাই। আর L ইকুয়াল টু 1 হলে M এর মান হবে -1 0 +1, অর্থাৎ 3p উপশক্তি স্তরে 3টি অরবিটাল। কি মনে আছে? 3s 3p 3d, সরি 3px 3py 3pz, সরি। L ইকুয়াল টু 2 হলে M ইকুয়াল টু -2 -1 0 +1 +2, অর্থাৎ 1 2 দিলেও হবে। 3d উপশক্তি স্তরে 5টি অরবিটাল কি 3d xy 3d yz 3d zx 3d zx স্কয়ার 3d z স্কয়ার। পরমাণুর তৃতীয় শক্তি স্তরের অনুমোদিত মোট অরবিটাল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে। মোট অরবিটাল সংখ্যা কয়টি বলো তো? মোট অরবিটাল সংখ্যা এখানে হচ্ছে 1টি, এখানে হচ্ছে 3টি, আর এখানে 5টি। তাহলে কয়টা হলো? যোগ করো, এখানে যোগ করলে হবে 9টি। এবং এই সব অরবিটালগুলোর নাম এখানে দিয়ে দিবা। 3s প্রথমটা, তারপরে 3px 3py 3pz, তারপরে এই যে 3xy yz zx x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখে পড়তে হয় x স্কয়ার y স্কয়ার আর 3d z স্কয়ার ফার্স্ট লাস্ট। প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত, বিপরীত স্পিনযুক্ত, মনে রাখবা প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনযুক্ত কার অনুসারে বলো তো? পাউলির বর্জন নীতি অনুসারে বিপরীত স্পিনযুক্ত 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাই তৃতীয় শক্তি স্তরের 9টি অরবিটালে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা বা থাকতে পারে কত? 9 × 2, অর্থাৎ 18টি। তৃতীয় শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 18টি। এই হচ্ছে আমাদের তৃতীয় কোয়েশ্চেনটার সম্পূর্ণ অ্যান্সার। এভাবেই তোমরা লিখবে। তাহলে ছক আকারে লেখা যায়, আসলে ছকে লিখলে ব্যাখ্যাটা হয় না। আর যেহেতু অ্যাসাইনমেন্টে ব্যাখ্যা সহকারে দিতে বলছে, সুতরাং তোমরা এই ছক আকারে করবে না, তোমরা এভাবে করবে। আমি যেভাবে দেখাইছি এভাবে সুন্দর করে একটু ছোট ছোট করে লিখে এভাবে করবে, তাহলে দেখবে যে ভালো নম্বর পাবে তোমরা। একটু সবাই সুন্দর করে লিখবে, সুন্দর করে পরিপাটি করে লিখবে, ছোট ছোট করে লিখবে, তাহলে দেখবে তোমাদের নম্বর পেতে অনেকটা ইজি হবে। এখন আমরা সর্বশেষ যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা ছিল যে কি ছিল বলো তো? সর্বশেষ কোয়েশ্চেনটা ছিল যে পাউলির পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাই না? সেটা হচ্ছে কি আউবাউ নীতি এবং হুন্ডের নীতি ব্যবহার করে। কারণ আউবাউ নীতি তোমরা কি জানো যে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করি, নর্মালি যে ইলেকট্রন বিন্যাসগুলো করি, সেই ইলেকট্রন বিন্যাস কিন্তু আউবাউ নীতি অনুসারে করে থাকি। কি সেই আউবাউ নীতিটা? পরমাণু ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ তাদের বিভিন্ন অরবিটালে শক্তির নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তিস্তর পূর্ণ করে, পরে অবশিষ্ট ইলেকট্রন ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে থাকে। কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি, তাই ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে যায়। ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার এই নিয়মকে আউবাউ নীতি বলে। এই নীতি অনুসারে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন দেখা যাচ্ছে এখানে? পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 2p6 3s2 3p6 3d0 4s1। 3d-তে কিন্তু ইলেকট্রন যায়নি, কারণ হচ্ছে 3d আর 4s এর মধ্যে 4s এর শক্তি কম। আমরা সেটা ব্যাখ্যা দেখব, যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই এখানে আমরা ব্যাখ্যাটাকে কিছু দিব না, আসলে আউবাউ নীতিটা এখানে লিখব। তোমরা মনে রাখবা অ্যাসাইনমেন্টে জাস্ট আউবাউ নীতিটা লিখবো, আর ব্যাখ্যাটা একটু পরে আমি দিচ্ছি। ব্যাখ্যাটা এইখান থেকে আমরা লিখব। দেখো আউবাউ নীতি অনুসারে আমরা কি লিখবো? এ নীতি অনুসারে, এ নীতি অনুসারে ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালসমূহের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ একাধিক অরবিটালসমূহের মধ্যে যেটির শক্তি কম ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে। আবার একাধিক অরবিটালের মধ্যে যেটির জন্য n+, L এর মান কম, তার শক্তি কম, সুতরাং ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করে। এখন 3d এর জন্য দেখো, হিসাব করে দেখো, 5 n+L এর মান, 4s এর জন্য হচ্ছে 4, সুতরাং 3d এবং 4s এর মধ্যে 4s এর জন্য n+L এর মান কম, তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে। আর এই জন্যই পটাশিয়াম 19 এর ইলেকট্রনটি 19তম যে ইলেকট্রনটি সেটা হচ্ছে 3d-তে না গিয়ে 4s-এ যাই। আমরা এটা লিখবো না, আমরা লাস্ট লাইনটা লিখবো না। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হবে এইভাবে, তুমি জাস্ট ইলেকট্রন বিন্যাসটা লিখে দেবে, ঠিক আছে?
তো আহ, আমার এই প্রশ্ন অনুসারে আমি এখানে লাস্ট লাইনটা লিখেছিলাম যে পটাশিয়ামের ন্যূনতম ইলেকট্রনটি থ্রি অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন। তো সেই প্রশ্নটার অ্যান্সার করতে গিয়ে আমি লাস্ট লাইনটা লিখেছি, বাট তোমাদের ওভাবে লেখার দরকার নেই। তুমি জাস্ট আহ্বানীতিটা কী সেটা দিয়ে তারপরে তুমি এখান থেকে ব্যাখ্যাটা দিবে, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিবে, ব্যাস হয়ে গেল, 2 মার্কস পেয়ে যাবে। তারপরে আরও 2 মার্কস যদি তোমাকে পেতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, হুন্ডের নীতিটা লিখতে হবে। হুন্ডের নীতি দেখো আমরা উপরে এখানে আমরা হুন্ডের নীতি দেখছি যে সমশক্তির একাধিক অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ করার সময় হুন্ডের নিয়ম কার্যকর হয়। মনে রাখবা তোমরা, সমশক্তির একাধিক অরবিটাল, এই যে যেমন তুমি ধরো 3p আর 3d না, এই 3p আর 3d এই 3p-তে দেখা যাচ্ছে 3টে অরবিটাল আছে, সেটা সমশক্তির অরবিটাল। 3d-তে 5টা অরবিটাল আছে ডিতে, এই 5টা অরবিটাল কিন্তু সমশক্তির অরবিটাল। এই সমশক্তির অরবিটালগুলো পূর্ণ করবার সময় এই হুন্ডের নিয়ম কিন্তু কার্যকর হয়। কি হুন্ডের নিয়ম? একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী হবে। এই যে দেখো, ঠিক আছে, বুঝতে পারছি? অর্থাৎ সবগুলো অরবিটাল একটি করে ইলেকট্রন প্রবেশ না করা পর্যন্ত কোনো অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ করবে না। যখন কোনো অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ অবস্থান করবে তখন তাদের স্পিন অবশ্যই এই যে পলির বর্জন নীতি চলে আসছে, পলির বর্জন নীতি অনুসারে পরস্পর বিপরীত দিকে কাজ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3টা নীতি কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসের সময় কার্যকর হয়। হ্যাঁ, তো এখানে এই ব্যাপারটা কাজ করবে, এই পর্যন্ত তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে। তারপরে তুমি কি করবে, এখানে আমাদের যেহেতু এই ইলেকট্রন বিন্যাসগুলো দিয়ে লাভ নেই, আমাদের তো ব্যাখ্যা দিতে বলেনি, আমাদের ইলেকট্রন বিন্যাস করতে বলেছে। তাহলে আমি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখেছি। দেখো, আসলে ইলেকট্রন বিন্যাস করতে হলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট হচ্ছে আহ্বানীতি, যেটা সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়মে তুমি আগে ইলেকট্রন বিন্যাস করে নিবে। তাহলে আহ্বানীতিতে ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস এখানে দেখানো হয়েছে প্রথমে। তো এখানে মেইনলি হলো প্রবলেমটা হচ্ছে 4s আর হলো 3d, এর মধ্যে দেখা যাচ্ছে 4s এর শক্তি কম, 4s আগে যায় তারপরে 3d-তে যায়, বাট সেটা গেছে, সেটা কোনো সমস্যা না। কিন্তু 3d আর 4s এর মধ্যে দেখা যাচ্ছে 4s-এ তো আগে যায় এবং তার পূর্ণ হবার পরে 3d-তে যায়। তাহলে 4s2 দিয়ে তারপরে হলো 3d-তে দেওয়ার কথা, কিন্তু এখানে ব্যাপারটা হলো পূর্ণ এবং অর্ধপূর্ণ ইলেকট্রন অধিকতর স্থিতিশীল, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে 3d-তে যদি 4টা থাকে সেটা হচ্ছে অর্ধপূর্ণের চেয়ে একটা ইলেকট্রন কম থাকার কারণে সেটা অস্থিতিশীল হয়ে থাকে। যে অস্থিতিশীল অবস্থায় সে থাকে না, সে কী করে, পাশের 4s থেকে একটা ইলেকট্রন এখানে ধাপান্তরিত হয় 3d-তে গিয়ে সে স্থিতিশীল, অধিক স্থিতিশীল অবস্থায় 3d5 ইলেকট্রন প্রাপ্ত হয়। হুন্ডের নীতিতে দেখো, হুন্ডের নীতি হলো বক্স নীতি, আমরা জানি বক্স করতে হবে। হ্যাঁ, এই যে বক্স করছি আমরা, প্রত্যেকটা বক্স করে দেখো, এই যে এখানে খেয়াল করো, এখানে 5টা ইলেকট্রন, ইলেকট্রনগুলোর স্পিন একইমুখী, উপরের দিকে আমরা এখানেই দিচ্ছি, দেখছো? যদি প্লাস হাফ ধরি তাহলে প্রত্যেকটা হচ্ছে প্লাস হাফ। হ্যাঁ, লাস্টেরটা এখানে 4s-এর জন্য। তো এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা পলির বর্জন নীতি অনুসারে কিন্তু ইলেকট্রনগুলো স্পিনগুলো হয়েছে। তো এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করে এটা শেষ করবে। তো আশা করি আজকের যে টপিকসগুলো ছিল, আমি আশা করি যে সবাইকেই বোঝাইতে পেরেছি। আর এভাবে তুমি যদি অ্যাসাইনমেন্টের কাজগুলো করো তাহলে আমি আশাবাদী যে তোমরা একেবারে ফুল মার্কসই পাবে, কোনো সন্দেহ নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।